রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান টার্গেট ইরানের 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম। ভারতকে আর সস্তায় তেল দেবে না রাশিয়া। যুদ্ধ আরও 1 মাস চালানোর ঘোষণা যুক্তরাষ্ট্র ইসরায়েলের। ইরান ইসরায়েল তীব্র পাল্টাপাল্টি হামলা, আক্রান্ত দুবাই এয়ারপোর্ট। ট্রাম্প বলেছেন তিনি ফান বা মজা করার জন্য ইরানের খার্ক দ্বীপে আরেকবার হামলা করবেন। ইরানের হামলায় দুবাই ঘাঁটি ব্যবহার যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় মনে করে ইরানের কাছে অন্তত 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। বিপুল পরিমাণ এই ইউরেনিয়াম তারা গোপন কোনো পাহাড়ের নিচে লুকিয়ে রেখেছে। 440 কেজি ইউরেনিয়াম থেকে অন্তত 11টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। ইরান যেহেতু এখন অস্তিত্ব সংকটে, তাই তারা এই বোমা বানিয়ে ফেলতে পারে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান লক্ষ্য ইরানের কাছে থাকা এই সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করা। আর এটি করতে পারলে ইরানে আরও ব্যাপক বিধ্বংসী বোমা হামলার মাধ্যমে যুদ্ধজয় ও যুদ্ধ সমাপ্তির ঘোষণা দেবে যুক্তরাষ্ট্র ইসরায়েল। সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদে জব্দ করতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এক সেনা অভিযানের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধের আগে শুরু হওয়া আলোচনাতেও যুক্তরাষ্ট্র প্রস্তাব দেয় ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করতে হবে। ইসরায়েলের এক সাবেক কর্মকর্তা বলেন, চলমান যুদ্ধ এক ধরনের উচ্চ ঝুঁকির খেলা। সফল হলে এটি মধ্যপ্রাচ্যকে সম্পূর্ণ বদলে দিতে পারে, কিন্তু যদি শাসন ব্যবস্থা টিকে থাকে এবং তারা 440 কেজি ইউরেনিয়াম ধরে রাখে, তাহলে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কাউন্টডাউন শুরু হয়ে যাবে। ইরান বিষয়ে অভিজ্ঞ ইসরায়েলের সাবেক এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, 440 কেজি ইউরেনিয়ামই যুদ্ধের ফলাফল বোঝার অন্যতম স্পষ্ট উপাদান। অভিযান সফল হয়েছে কিনা তা অনেকটা এর ওপর নির্ভর করবে। এই কর্মকর্তার ভাষ্য, ইসরায়েলের সামনে এখন দুটি পথ: সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে নেওয়া অথবা এমন সরকারের উপস্থিতি নিশ্চিত করা যারা ইউরেনিয়ামগুলোর নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করবে। যুদ্ধ শুরুর পর ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, ইরানের কাছে 11টি পারমাণবিক বোমা বানানোর মতো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ইসরায়েলের সামরিক গোয়েন্দা গবেষণা বিভাগের সাবেক উপপ্রধান জোয়াব রোজেনবার্গ বলেছেন, ইউরেনিয়াম যদি ইরানের হাতে থাকে তাহলে যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েলের জয় পিরেক ভিক্টোরি হিসেবে বিবেচিত হবে। এটি এমন এক ধরনের জয় যা শেষ পর্যন্ত ক্ষতির কারণ হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া এক পোস্টে জোয়াব রোজেনবার্গ বলেন, ইরানের হাতে 440 কেজি ইউরেনিয়াম থেকে গেলে সেটি হবে ইসরায়েলের পরাজয়। আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড ইরানের সম্ভাব্য পারমাণবিক হুমকির মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি বিপুল পরিমাণে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পদ ব্যয় করে এমন একটি কর্মসূচি গড়ে তুলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অস্ত্র তৈরির চূড়ান্ত ধাপে যাওয়ার নির্দেশ দেননি। আলী খামেনির ছেলে মোস্তফা খামেনির মনোভাব এখনো স্পষ্ট নয়। ইসরায়েলের সাবেক এক উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা বলেন, আলী খামেনির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে প্রায় সবকিছুই আমরা জানতাম, কিন্তু মোস্তফার ক্ষেত্রে আমরা যথেষ্ট জ্ঞান রাখি কিনা তা নিয়ে সংশয় আছে। ধারণা করা হচ্ছে মোস্তফা দ্রুতই পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোবেন। আর ইরান যেহেতু এখন অস্তিত্ব সংকটে পড়েছে, তাই পারমাণবিক বোমা ছাড়া এখন আর তাদের কোনো বিকল্প নেই। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা বোমা হামলার পরও ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের কোনো লক্ষণ দেখছে না ট্রাম্প প্রশাসন। অন্যদিকে তেলের দাম বৃদ্ধি সহ নানা কারণে দেশে ও বিদেশে তীব্র চাপের মুখে ডোনাল্ড ট্রাম্প। তীব্র চাপ বাড়ছে দ্রুত যুদ্ধ শেষ করার। ইরান যুদ্ধ সহসা বন্ধ হচ্ছে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের কর্মকর্তাদের বক্তব্য অনুসারে অন্তত আরও 1 মাস চলবে এই যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্পের অফিসের পক্ষ থেকে বলা হয়েছে আরও কমপক্ষে 3 সপ্তাহ যুদ্ধ চলবে। তাদের এখন প্রধান লক্ষ্য মিত্র দেশগুলোকে সাথে নিয়ে হরমুজ প্রণালীকে চালু করা। ইরান যুদ্ধ বন্ধ করা ও ইরানের সঙ্গে তারা চুক্তি করার অবস্থায় নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। অপরদিকে নেতানিয়াহু সরকার ও ইসরায়েল আর্মির পক্ষ থেকে বলা হয়েছে তাদের অন্তত ইরানে আরও 1000 লক্ষ্য বস্তু আক্রমণ চালাতে হবে। রোববার রাতে ইসরায়েল ইরানের অন্তত 200 লক্ষ্য বস্তুতে ধ্বংসাত্মক হামলা চালিয়েছে। একই সঙ্গে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে ইরানও ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রের পদলেহীর সব আরব দেশে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলে ইরানের হামলায় বিভিন্ন শহরে ধ্বংস ও আগুন লাগার খবর পেয়েছে তারা। সংযুক্ত আরব আমিরাতে ইরান রোববার আরেক দফা মিসাইল বৃষ্টি বর্ষণ করেছে। হামলায় আগুন লেগেছে দুবাই এয়ারপোর্টে।
এর ফলে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ফ্লাইট পরিচালনা। ইরান অভিযোগ করেছে তাদের খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটি ব্যবহার করে। এর জন্য উপযুক্ত মূল্য দিতে হবে দুবাইকে। তাদের বিরুদ্ধে আরও কঠোর হামলা চালানো হবে। সৌদি আরব জানিয়েছে তারা রোববার ইরানের 37টি আত্মঘাতী ড্রোন প্রতিহত করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন তারা কেবলমাত্র ফান করার জন্য ইরানের খার্ক দ্বীপে আবার হামলা চালাতে পারেন। ইরান তাদের 90% জ্বালানি তেল রপ্তানি করে এই দ্বীপের মাধ্যমে। ইরান রোববার ড্রোন হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা তেল টার্মিনালে। হামলার ফলে সেখানে তেল উত্তোলনের কাজ বন্ধ রয়েছে। ফুজাইরা কেন্দ্রে হামলার কারণে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে পুরো কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি এর ফলে জর্ডানের এক নাগরিক আহত হয়েছেন। এর আগে শনিবারও দুবাইতে হামলা চালায় ইরান। শহরের মধ্যভাগ থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় একাধিকবার। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতকে নিশানা করে 1800-র বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছড়েছে ইরান। এর মধ্যে রয়েছে 1600টি ড্রোন, 294টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 15টি ক্রুজ ক্ষেপণাস্ত্র। উপসাগরীয় অঞ্চলের আর কোনো দেশে এত হামলা করা হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করে বলেছেন খার্ক আক্রমণের জন্য আমেরিকা ব্যবহার করেছে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমার একটি ঘাঁটি। এছাড়া একটি মার্কিন ঘাঁটি থেকে খার্গে বোমা ফেলা হয় এবং সেটি দুবাইয়ের খুব কাছে অবস্থিত। আমেরিকার এই পদক্ষেপকে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন আরাকচি। পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আরাকচি বলেছেন আরব আমিরাতের কোনো জনবহুল এলাকায় তারা হামলা করবে না। ইরানের লাগাতার হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জায়েদ বিন নাহিয়ান বলেছেন তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে আঞ্চলিক শান্তির স্বার্থে তিনি ধৈর্য ধরে আছেন। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরেও রবিবার কয়েকটি হামলা হয়েছে। এছাড়া ইরানের ড্রোন রোববার আঘাত করেছে বাহরাইন এবং ওমানে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার বলেছেন তারা যুদ্ধবন্ধের জন্য যুক্তরাষ্ট্রের কাছে কোনো ধরনের আলোচনার প্রস্তাব দেননি। শনিবার ট্রাম্প দাবি করেন ইরান মরিয়া হয়ে চেষ্টা করছে তাদের সঙ্গে আলোচনায় বসার জন্য। ভারতকে আর সস্তায় জ্বালানি তেল দেবে না রাশিয়া। কেবল তাই নয়, প্রচলিত বাজার দরের তুলনায় ব্যারেল প্রতি $5 বেশি দিয়ে রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে হবে ভারতকে। 2022 সাল থেকে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধের কারণে ভারত রাশিয়া থেকে প্রচলিত বাজার দরের তুলনায় 27 থেকে 30% কম দামে জ্বালানি তেল কিনতে পারত। এর কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয়ে চীন ও ভারত সহ কয়েকটি দেশ ছাড়া অন্য কোনো দেশ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে রাজি হয়নি। সে কারণে রাশিয়া ক্রেতা আকৃষ্ট করার লক্ষ্যে এতদিন ধরে অনেক কম দামে ভারত ও চীনকে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করেছে। এতে ব্যাপকভাবে লাভবান হয়েছে ভারত। কিন্তু রোববার এক ঘোষণায় সেই সুযোগ বন্ধ করে দিয়েছে রাশিয়া। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় উপসাগরীয় দেশগুলো আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস বিক্রি করতে পারছে না। এর ফলে গোটা বিশ্ব বাজারে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়েছেন রাশিয়ার উপর থেকে জ্বালানি তেল বিক্রির নিষেধাজ্ঞা শিথিল করতে। ইরান যুদ্ধের কারণে ভারতকে আবার যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির সুযোগ দিলেও তাতে লাভবান হতে পারবে না ভারত। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণে এবং বিশ্বব্যাপী জ্বালানি সংকটের সুযোগ কাজে লাগিয়ে রাশিয়া বাড়িয়ে দিয়েছে জ্বালানি তেলের দাম। সোমবার প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম দাঁড়ায় $105। রাশিয়া বলেছে তাদেরকে প্রতি ব্যারেলে অতিরিক্ত $5 দিতে হবে ভারতকে। একদিকে দাম বেশি, অপরদিকে দূর পথের উচ্চ পরিবহন ব্যয়ের কারণে অনেক বেশি দাম পড়বে ভারতের জ্বালানি তেলের। ফলে আপাতত তেল হয়তো ভারত পাবে, কিন্তু তাতে কোনো নেই স্বস্তি। ইরানে মার্কিন হামলার পর থেকে ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে একের পর এক বিভ্রান্তিকর বার্তা দিয়ে যাচ্ছেন। তিনি কখনো গণঅভ্যুত্থানের ডাক দিচ্ছেন, কখনো ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করছেন, আবার কখনো দাবি করছেন যে ইরানের পরবর্তী নেতা নির্বাচনে তিনি সরাসরি যুক্ত থাকবেন। তবে তার সবচেয়ে মজার পোস্ট ছিল ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। ট্রাম্প একে ইরানি জনগণের জন্য দেশ ফিরে পাওয়ার বড় সুযোগ হিসেবে অভিহিত করেন, কিন্তু ইরানি জনগণ সেই সুযোগ গ্রহণ করেনি। উল্টো বোমা হামলার মধ্যেই তারা রাস্তায় নেমে খামেনির জন্য শোক প্রকাশ করেছেন। এই অভিযানের মূল পরিকল্পনাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যা চেয়েছিলেন তার ঠিক উল্টো ফল বয়ে এনেছে। খামেনির এই হত্যাকাণ্ড ইরানি বিপ্লবকে পুনরুজ্জীবিত করেছে, কিন্তু নেতানিয়াহু ট্রাম্পের পাগলামিতে মানুষের রক্ত ঝরছে। আলী খামেনি ছিলেন একজন বাস্তববাদী নেতা। তার শাসনামলে ইরানের শীর্ষ জেনারেল এবং পরমাণু বিজ্ঞানীদের ধারাবাহিক হত্যা করা হলেও সরাসরি কোনো বদলা নেওয়া হয়নি। আবার যখন নিয়েছে
সেটা ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং ঘটনাটি সেখানেই শেষ করা হয়েছে। খামেনির অধীনে ইরান তার রেড লাইন বা সীমারেখা মেনে চলত, যার মধ্যে ছিল উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে হামলা না করা এবং হরমুজ প্রণালী বন্ধ না করা। মাঝে মাঝে কিছু প্রক্সি মিলিশিয়া গোষ্ঠী হামলা করলেও তার দায় সরাসরি ইরানের ওপর পড়ে না। 2019 সালে ইরাক থেকে উড়ে আসা ড্রোন পূর্ব সৌদি আরবের আবকাইক এবং খুরাইস তেল স্থাপনায় হামলা চালিয়েছিল। এতে সাময়িকভাবে আরামকোর উৎপাদন অর্ধেক কমানো হয়। হুথিরা সেই হামলার দায় স্বীকার করেছিল। জেনারেল কাসেম সোলাইমানি ও হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পরও উপসাগরীয় দেশগুলোতে কোনো হামলা হয়নি। এমনকি গত বছরের 12 দিনের যুদ্ধে ইসরায়েলের হাতে বেশ কয়েকজন সিনিয়র সামরিক কমান্ডার নিহত হওয়ার পরও প্রতিবেশী দেশে আক্রমণ হয়নি। আজারবাইজানে হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর ঘটনাও ইরান সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখায়নি। খামেনি ইসলামী প্রজাতন্ত্রের দ্বিতীয় পর্যায়ের প্রতিনিধিত্ব করতেন। যে কোনো পদক্ষেপ নেয়ার আগে তার গুরুত্ব ও ফলাফল বিবেচনা করতেন। তিনি ঝুঁকি বিবেচনা করতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন। সোলাইমানি হত্যার জবাবে ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এর আগে ইরাক সরকারকে জানিয়ে দিয়েছিল ঘাঁটিগুলোতে হামলা হতে যাচ্ছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর হিজবুল্লাহ এবং ইরান উভয় সরাসরি হামাসের সাথে যুদ্ধে যোগ দিতে অস্বীকার করেছিল। ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির সময় এমন ছিল না। তার শাসনামলে ইরান ছিল বিপ্লবী এবং সেই কারণে অনেক বেশি কঠোর ও অনমনীয়। বিপ্লবের তুঙ্গে ক্ষমতাচ্যুত শাহকে চিকিৎসার জন্য ওয়াশিংটনে আশ্রয় দেওয়ার প্রতিবাদে 52 জন মার্কিন নাগরিককে 444 দিন জিম্মি করে রাখা হয়েছিল। আমেরিকা ও ইউরোপের সমর্থন পুষ্ট এবং উপসাগরীয় দেশগুলোর অর্থায়নে সাদ্দাম হোসেন যখন ইরান আক্রমণ করে, তখন খোমেনি ইরানকে রক্ষার জন্য নিয়মিত সেনাবাহিনীর উপর নির্ভর করেননি। তিনি তখন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি গঠন করেন। ইরাক যুদ্ধই আইআরজিসি একটি দুর্ধর্ষ বাহিনীতে পরিণত হয়েছিল। আলী খামেনির মৃত্যু সম্ভবত পরিস্থিতি বদলে দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্রের বৈপ্লবিক চেতনা যেন আবার ফিরে এসেছে। মাত্র 10 দিনের ব্যবধানে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে তেল ও গ্যাস উৎপাদন থামিয়ে দিয়েছে এবং 1973 সালে তেল সংকটের চেয়েও কয়েক গুণ বিশ্বব্যাপী তেল সংকট তৈরি হয়েছে। উপসাগরীয় নৌপথ রক্ষার মার্কিন হুমকি উপহাসে পরিণত হয়েছে। উপসাগরীয় দেশগুলো এখন তাদের কার্যক্রম সচল রাখতে বেসরকারি বিদেশি সামরিক বিশেষজ্ঞদের খুঁজছে, যার মধ্যে রয়েছে রাডার অপারেটর, গ্রাউন্ড মেইনটেন্যান্স ক্রু, গ্রাউন্ড সিকিউরিটি টিম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্পেশালিস্ট রয়েছে। এমনকি তারা পাইলটও খুঁজছে। কাতারের $110 কোটি মূল্যের আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম বা আগাম সতর্ক বার্তা প্রদানকারী রাডার ব্যবস্থার মারাত্মক ক্ষতি করেছে ইরান। এই রাডার ব্যবস্থা এই অঞ্চলে মোতায়েন থার্ড লঞ্চার এবং প্যাট্রিয়ট ব্যাটারি পরিচালনার জন্য অপরিহার্য। যুক্তরাষ্ট্র এখন দক্ষিণ কোরিয়ায় স্থাপিত তাদের প্যাট্রিয়ট সিস্টেমের যন্ত্রাংশ খুলে এনে এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত সিস্টেমগুলো মেরামতের চেষ্টা করছে। ইরান মানামা, কুয়েত সিটি, দুবাই, দোহা এবং রিয়াদে ড্রোন হামলা চালিয়েছে। এর ফলে উপসাগরীয় অঞ্চলের সমস্ত বিমান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। সাইপ্রাস সহ এই অঞ্চলের 14টি দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। পাশাপাশি নরওয়ে, যুক্তরাজ্য এবং ফ্রান্সের মতো 3টি ইউরোপীয় শক্তিও আক্রান্ত হয়েছে, যাদের বিমান ঘাঁটি বা দূতাবাসে হামলা চালানো হয়েছে। খামেনির মৃত্যুর প্রতিক্রিয়ায় ইরানের যুদ্ধকালীন নেতা আলী লারিজানি বলেছিলেন, আমরা তাদের কলিজা পুড়িয়ে দেব। আমরা জায়নবাদী অপরাধী এবং নির্লজ্জ আমেরিকানদের তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে বাধ্য করব। মার্কিন বোমাবর্ষণ ইরানকে আরও ঐক্যবদ্ধ করেছে বলে মনে হচ্ছে। খামেনির ছেলে মোস্তাবাকে তার উত্তরসূরি হিসেবে নিয়োগ দেওয়ার খবরে উল্লাস করতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। মধ্যরাত পর্যন্ত তারা সেখানে অবস্থান করে। এই গণবিক্ষোভের ফুটেজগুলো দেখলে বোঝা যায় রাস্তায় নামা এই মানুষেরা কেবল ধর্মীয় রক্ষণশীল গোষ্ঠী নয়, একেবারে খেটে খাওয়া সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল। মুস্তফা সেই ব্যক্তি যাকে নেতা হিসেবে নির্বাচন না করার জন্য ট্রাম্প ইরানিদের সতর্ক বার্তা দিয়েছিলেন। তাকে ইসরায়েলের হত্যার তালিকায় রাখা হয়েছে। কিন্তু মুস্তফাকে বেছে নেওয়ার মাধ্যমে ইরান ট্রাম্প সরকারকে বার্তা দিল, তিনি অন্য কোনো দেশের সাথে যা করুক না কেন ইরানের উপর তেমন দাদাগিরি করতে পারবেন না। ইরান 86 বছর বয়সী একজন নেতার বদলে 56 বছর বয়সী ছেলেকে বেছে নিয়েছে, যার সাথে রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির দীর্ঘদিনের গভীর সম্পর্ক রয়েছে।
আইআরজিসির সাথে যুক্ত একটি স্বেচ্ছাসেবী দল হাবিব ইবনে মাজাহির ব্যাটালিয়ন এই দায়িত্ব পালনের সুবাদে মোস্তফা ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন, যার মধ্যে আইআরজিসির গোয়েন্দা সংস্থার ভবিষ্যৎ প্রধান হোসেন তায়েব রয়েছেন। ট্রাম্পের ছেলেদের মতো মোস্তফা কোনো নাম সর্বস্ব ব্যক্তি নন, তিনি তার দেশের নিরাপত্তা ব্যবস্থার সাথে গভীরভাবে সম্পৃক্ত। মোস্তফা এতদিন পর্দার আড়াল থেকেই তার রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন। তিনি সাবেক জননন্দিত প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদের একজন সমর্থক। হামলার 10 দিন পর ইরান এই যুদ্ধকে কেবল একটি আঞ্চলিক সংকট নয়, বরং একটি বৈশ্বিক জ্বালানি সংকটে পরিণত করেছে। হুথিরা আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধে যোগ দেওয়ার আগেই এটা করা সম্ভব হয়েছে। লোহিত সাগরের প্রবেশপথে বাব আল মান্দেব প্রণালী দিয়ে আন্তর্জাতিক নৌ চলাচল বন্ধ করে দেওয়ার ক্ষমতা রয়েছে হুথিদের। তারা এখনও সেই ক্ষমতা দেখায়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কিন ইসরায়েলি এই হামলা ইরানের জনগণের মধ্যে দেশপ্রেম জাগ্রত করেছে, জোরদার করেছে বর্তমান শাসনের প্রতি সমর্থন। আব্দুল করিম সোরস একজন প্রখ্যাত ইরানি দার্শনিক এবং বুদ্ধিজীবী। তিনি 1979 সালের ইসলামী বিপ্লবের শুরুর দিকের সমর্থক ছিলেন, পরবর্তীতে এর কঠোর সমালোচকে পরিণত হন। তিনি যুক্তি দিয়েছিলেন যে ইসলামী আইন অপরিবর্তনীয় নয়, বরং এটি ব্যাখ্যার উপর নির্ভরশীল। এমন অবস্থানের কারণে তাকে ইরান থেকে নির্বাসিত হতে হয়েছিল। তিনি আজ বলছেন, আমাদের সামরিক বাহিনী বিশ্বাস এবং সাহসের সাথে লড়াই করছে এবং জনগণকে অবশ্যই এই আত্মোৎসর্গকারীদের সাহায্যে যেভাবে সম্ভব এগিয়ে আসতে হবে। ট্রাম্প এখন পরিস্থিতি সামাল দেওয়ার ব্যর্থ চেষ্টা করছেন। তিনি ইরানি কুর্দি গোষ্ঠীগুলোকে যুদ্ধে ব্যবহারের কথা ভাবছিলেন। বাস্তবতা হলো সেখানে 5টি ভিন্ন ভিন্ন ইরানি কুর্দি গোষ্ঠী রয়েছে। বাগদাদ এবং আঙ্কারা উভয়ে এই পরিকল্পনার ঘোর বিরোধী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমারু বিমানের প্রতিদিনের বোমা বর্ষণে ইরান মারাত্মক আঘাত সহ্য করছে ঠিকই, কিন্তু তারা পঙ্গু হয়ে যায়নি। তারা দেখিয়ে দিয়েছে প্রতিরোধ করতে এবং পাল্টা জবাব দিতে সক্ষম। জয় পেতে হলে ট্রাম্পের প্রয়োজন ইরান যেন দ্রুত ভেঙে পড়ে, কিন্তু ইরান ভেঙে পড়ার কোনো লক্ষণই দেখাচ্ছে না, বরং তাদের টিকে থাকার কৌশলগুলো কার্যকর বলে মনে হচ্ছে। ইতিমধ্যেই এই যুদ্ধ শেষ করার একটি সময়সীমা নির্ধারণের জন্য চাপ বাড়ছে। এই যুদ্ধ শেষ পর্যন্ত চালিয়ে নিতে হলে আন্তর্জাতিক নৌপথ রক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে একটি বা সম্ভবত 2টি গুরুত্বপূর্ণ প্রণালী দখল করতে হবে। কেবল স্থলসেনা মোতায়েন করলেই তা হতে পারে, যার কোনোটাই দ্রুত করা সম্ভব নয়। ট্রাম্পের অহংকার আর নেতানিয়াহুর অলীক স্বপ্নের জন্য এই অঞ্চলকে আজ এই রক্তের মূল্য দিতে হচ্ছে। ট্রাম্প এবং নেতানিয়াহু বর্তমানে এই গ্রহের সবচেয়ে বিপজ্জনক দুই ব্যক্তি। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধের সামরিক দিকের পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য দ্রুত বদলে যাচ্ছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, শুরুতে যেভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল ধারণা করেছিল যে দ্রুত আঘাতের মাধ্যমে ইরানকে কৌশলগতভাবে দুর্বল করা যাবে, বাস্তবে পরিস্থিতি সেই পথে এগোচ্ছে না, বরং ইরান সংঘাতকে দীর্ঘায়িত করার একটি সুস্পষ্ট কৌশল নিয়ে এগোচ্ছে, যার লক্ষ্য হচ্ছে প্রতিপক্ষের সামরিক ব্যয় বাড়ানো, আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা এবং আঞ্চলিক শক্তির সমীকরণ বদলে দেয়া। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে বলা হচ্ছে, যুদ্ধ যত দীর্ঘ হবে ততই এর রাজনৈতিক মূল্য বাড়বে, বিশেষ করে ওয়াশিংটনের জন্য। 2025 সালে জুনে যে সংঘাতে ইরান প্রথম ধাক্কায় বড় ধরনের চাপের মুখে পড়েছিল, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রধান কৌশল ছিল দ্রুত এবং অপ্রত্যাশিত আঘাত। সামরিক কমান্ড, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল, যাতে ইরানের প্রতিরোধ ব্যবস্থা সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। কিন্তু বর্তমান সংঘাতে ইরান আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রতিরক্ষা কাঠামোকে ছড়িয়ে দিয়েছে। গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ এক জায়গায় না রেখে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষেপণাস্ত্র ইউনিট, ড্রোন ঘাঁটি এবং মোবাইল লঞ্চিং সিস্টেমগুলো এমনভাবে ব্যবহৃত হচ্ছে যাতে একক হামলায় বড় ক্ষতি করা কঠিন হয়ে যায়। এই কারণেই হামলার মাত্রা বেশি হলেও কাঙ্ক্ষিত ফল দ্রুত আসছে না। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো যুদ্ধের ক্ষেত্রকে নিজের সীমান্তের বাইরে রাজনৈতিকভাবে ছড়িয়ে দেয়া। তেহরান খুব স্পষ্টভাবে বুঝে গেছে, যুদ্ধ যদি কেবল ইরানের ভূখণ্ডে সীমাবদ্ধ থাকে, তাহলে আন্তর্জাতিক বর্ণনায় তারা শুধু আক্রমণের শিকার রাষ্ট্র হিসেবে থাকবে। কিন্তু যদি সংঘাতের প্রতিক্রিয়া পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে, তাহলে বিষয়টি কেবল ইরান নয়, পুরো পশ্চিম এশিয়ার নিরাপত্তা সংকটে পরিণত হবে। সেই কারণে উপসাগরীয় অঞ্চলের সামরিক ঘাঁটি, সমুদ্রপথ
পথ, তেল সরবরাহ, বন্দর এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে ইরান এক ধরনের চাপের পরিবেশ তৈরি করছে। এর ফলে গালফ অঞ্চলের দেশগুলো এখন নতুনভাবে হিসেব করতে বাধ্য হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার উপর কতটা নির্ভর করা যাবে এই বিষয় তাদের উদ্বিগ্ন করে তুলছে। যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সময়। ওয়াশিংটনের সামরিক পরিকল্পনা সাধারণত দীর্ঘমেয়াদী হলেও রাজনৈতিক বাস্তবতা যুদ্ধকে দীর্ঘ এবং জটিল করে তোলে। যুদ্ধ যত দীর্ঘ হবে, মার্কিন প্রশাসনের উপর অভ্যন্তরীণ চাপ তত বাড়বে। প্রতিরক্ষা ব্যয়, গোলাবারুদ সরবরাহ, আঞ্চলিক মিত্রদের সুরক্ষা, সমুদ্র পথ রক্ষা এবং ঘাঁটি নিরাপত্তা সব মিলিয়ে ব্যয় দ্রুত বাড়ছে। সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে মাত্র কয়েকদিনের অপারেশনেই কয়েক বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে বিমানবাহী রণতরী, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, দূরপাল্লার বোমারু বিমান এবং অতিরিক্ত নৌবহর মোতায়েন করা। এই প্রেক্ষাপটে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ঘিরে নানা আলোচনা তৈরি হয়েছে। ইরানি সূত্র দাবি করছে তাদের হামলার কারণে জাহাজটি মূল সংঘর্ষ এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও মার্কিন পক্ষ এই দাবি অস্বীকার করে বলছে রণতরী স্বাভাবিক অপারেশন চালাচ্ছে। বাস্তবে দেখা যাচ্ছে মার্কিন নৌবাহিনী এখন তাদের বড় প্ল্যাটফর্মগুলোকে আগের তুলনায় বেশি দূরত্বে রেখে অপারেশন করছে। এর প্রধান কারণ ইরানের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন সোয়ার্ম সক্ষমতা। কারণ বিমানবাহী রণতরী কেবল একটি সামরিক সম্পদ নয়, এটি প্রতীকী শক্তিরও অংশ। যদি এমন প্ল্যাটফর্ম ক্ষতিগ্রস্ত হয়, তার মনস্তাত্ত্বিক প্রভাব খুব বড় হবে। ইরানের দীর্ঘমেয়াদী যুদ্ধ কৌশলের আরেকটি বড় অংশ হল ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারে অগ্রাধিকার নির্ধারণ। বিভিন্ন সামরিক বিশ্লেষণে বলা হচ্ছে তেহরান তাদের মজুদকে একেবারে ব্যবহার না করে পর্যায়ক্রমে ব্যবহার করছে। বড় লক্ষ্যবস্তু, আঞ্চলিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা এবং মনস্তাত্ত্বিক লক্ষ্য সবকিছুর জন্য আলাদা পরিকল্পনা রয়েছে। অর্থাৎ প্রতিটি আঘাত শুধু সামরিক নয়, বার্তাবাহীও। কখন কোথায় আঘাত করা হবে তা দিয়ে ইরান প্রতিপক্ষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে। এখন যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অবকাঠামো। প্রথম দিকে হামলা ছিল মূলত সামরিক স্থাপনায়, কিন্তু ধীরে ধীরে পানি সরবরাহ, তেল শোধনাগার, বিদ্যুৎ ব্যবস্থা, উপকূলীয় জ্বালানি কেন্দ্র, বন্দর এলাকা এসব আলোচনায় এসেছে। কারণ অবকাঠামোতে আঘাত মানে সরাসরি অর্থনৈতিক চাপ। ইরানও জানে যদি বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়, তাহলে আন্তর্জাতিক শক্তিগুলো দ্রুত কূটনৈতিক সমাধানের জন্য চাপ বাড়াবে। ইসরায়েলের জন্য এই যুদ্ধ আগের তুলনায় ভিন্ন, কারণ এবার কেবল সীমিত পাল্টা আঘাত নয়, দীর্ঘমেয়াদী প্রস্তুতির প্রশ্ন এসেছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বাড়ছে। প্রতিদিন আকাশ প্রতিরক্ষা চালু রাখা, উচ্চ মূল্যের ইন্টারসেপ্টর ব্যবহার করা এবং বিভিন্ন দিক থেকে আসা হুমকি সামলানো ব্যয়বহুল হয়ে উঠছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন আক্রমণ চালানো যত ব্যয়বহুল, প্রতিরোধ করাও তত ব্যয়বহুল। এই কারণে দীর্ঘ সংঘাতে ব্যয় দ্রুত বেড়ে যায়। ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো নিয়েও অনেক আলোচনা ছিল। অনেকেই ধারণা করেছিল বাহ্যিক চাপ বাড়লে জনগণের মধ্যে অস্থিরতা দেখা দেবে, কিন্তু এখন পর্যন্ত সেই চিত্র স্পষ্ট নয়। রাষ্ট্র কাঠামো দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ ধরে রেখেছে। নিরাপত্তা বাহিনী, সীমান্ত অঞ্চল, বড় শহর, এমনকি শিল্প এলাকায় শক্ত অবস্থান নিয়েছে। ফলে প্রত্যাশিত অভ্যন্তরীণ বিদ্রোহ বা শাসন কাঠামোর দ্রুত ভাঙন দেখা যায়নি। এই পরিস্থিতিতে সীমান্তবর্তী অঞ্চলগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে ইরাক ও সিরিয়া ঘেঁষা এলাকায় ছোট গোষ্ঠীগুলোর সম্ভাব্য নড়াচড়া নিয়ে আলোচনা আছে। কিছু বিশ্লেষক বলছেন যদি স্থলপথে চাপ তৈরি করা যায়, তাহলে ইরানের নিরাপত্তা কাঠামোকে ছড়িয়ে দিতে হবে। কিন্তু বাস্তবে সীমান্তে ইরানের নজরদারি এবং পাল্টা হামলা এতটাই শক্ত যে বড় আকারের অনুপ্রবেশ এখনো সম্ভব হয়নি। উত্তর ইরাকের কুর্দি রাজনৈতিক শক্তিগুলো এই পরিস্থিতিতে খুব সতর্ক। তারা প্রকাশ্যে সংঘাতে জড়াতে চাইছে না, কারণ একদিকে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, অন্যদিকে ইরানের চাপ, দুই দিকেই ঝুঁকি আছে। ফলে তাদের বক্তব্য এখন খুব হিসেব করে দেওয়া হচ্ছে। তুরস্কের ভূমিকাও নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে সাইপ্রাস ঘিরে সামরিক তৎপরতা নজরে পড়ছে। বিভিন্ন দেশের সেনা উপস্থিতি, বিমান চলাচল, প্রতিরক্ষা প্রস্তুতি এসব নিয়ে প্রশ্ন উঠছে। এটি কি সামরিক ব্যবস্থা নাকি ভবিষ্যতের বৃহত্তর প্রস্তুতি? আঙ্কারা ইতিমধ্যে উত্তর সাইপ্রাসে অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বলে বিভিন্ন সূত্রে আলোচনা চলছে। তুরস্ক একই সঙ্গে গালফ অঞ্চলের সঙ্গে সম্পর্ক সক্রিয় রাখছে, কারণ উপসাগরের নিরাপত্তা অস্থির হলেও তা সরাসরি আঞ্চলিক অর্থনীতিকে প্রভাবিত করবে। তেল সরবরাহ, বাণিজ্য পথ, জ্বালানি মূল্য সবকিছু তুরস্কের অর্থনীতির উপরও প্রভাব ফেলে।
আজারবাইজানও জটিল অবস্থানে রয়েছে। একদিকে রাশিয়ার চাপ, অন্যদিকে ইরানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, আবার পশ্চিমা যোগাযোগ, সব মিলিয়ে বাকু এখন ভারসাম্য রক্ষা করছে। প্রকাশ্যে তারা উত্তেজনা কমানোর পক্ষে থাকলেও নেপথ্যে প্রতিটি পদক্ষেপ হিসেব করে নিচ্ছে। সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি হলো, যুদ্ধ যদি দীর্ঘ হয় যুক্তরাষ্ট্র কি আরও কঠোর সামরিক বিকল্পে যাবে? কিছু বিশ্লেষক ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অপশন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যদিও বাস্তবে এই সম্ভাবনা অত্যন্ত কম। কারণ এমন পদক্ষেপ নিলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক কূটনৈতিক ভারসাম্য ভেঙে যাবে। ন্যাটো জোটের ভেতরেও বড় ধরনের মতভেদ তৈরি হতে পারে। মার্কিন রাজনীতির দিক থেকেও যুদ্ধ এখন গুরুত্বপূর্ণ। যদি দ্রুত ফল না আসে তাহলে প্রশাসনের উপর চাপ বাড়বে। দীর্ঘ যুদ্ধ মানে শুধু সামরিক প্রশ্ন নয়, রাজনৈতিক প্রশ্ন। কারণ জনগণের কাছে যুদ্ধের সাফল্য ও ব্যর্থতা সরাসরি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। ইরান এই বিষয়টি বুঝতেই যুদ্ধকে সময়ের উপর নিয়ে যেতে চাইছে। তাদের ধারণা, যদি কয়েক মাস যুদ্ধ টেনে নেওয়া যায় তাহলে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ বাড়বে, যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে অস্বস্তি তৈরি হবে, গোলাবারুদ ব্যয় বাড়বে এবং বাজারে অনিশ্চয়তা তৈরি হবে। এই কারণেই এখন সংঘাতের মূল প্রশ্ন হচ্ছে, কে বেশি সময় ধরে চাপ ধরে রাখতে পারবে। যুক্তরাষ্ট্র দ্রুত ফল চায়, ইরান সময় চায়। এই দুই বিপরীত কৌশলের সংঘর্ষই এখন পুরো যুদ্ধের চরিত্র নির্ধারণ করছে। এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, যুদ্ধ শুধু আকাশে নয়, কূটনীতিতে, অর্থনীতিতে, সমুদ্রপথে, জ্বালানি বাজারে এবং মনস্তত্ত্বেও চলছে। প্রতিটি ক্ষেপণাস্ত্রের আঘাতের পাশাপাশি প্রতিটি রাজনৈতিক বার্তাও সমান গুরুত্ব পাচ্ছে। আগামী কয়েক সপ্তাহ নির্ধারণ করবে সংঘাত সীমিত থাকবে নাকি আরও বড় আঞ্চলিক সংকটের রূপ নেবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।